শিক্ষা সহজের আজকের পর্বে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সমাস অধ্যায়ের ওপর থেকে আবার কতগুলি ছোট প্রশ্নের উত্তর আলোচনা করতে চলেছি। এর আগের বেশ কতগুলি পর্বে এই সমাস অধ্যায়ের ওপর থেকে অনেক ছোট প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছে। আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর মধ্য থেকেই শুধুমাত্র সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন নয়, এমনকি ফাইনাল পরীক্ষাতেও কমন পেতে পারো। আসলে সমাস অধ্যায়ের ওপর থেকে তোমাদের এমন কোনো প্রশ্ন থাকে না যেটার তোমরা তথ্য সম্পর্কে বা সেই বিভাজন সম্পর্কে বা সেই সমাস নির্ণয় করার ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ। খুবই সহজ প্রশ্নই পাবে যাতে তোমরা পরীক্ষায় লিখতে পারো, যেটুকুনি তোমাদের জানা রয়েছে সেটুকুনি যাতে তোমরা মূল্যায়ন দেখাতে পারো। তাহলে চলো দেখি আজকে আমরা কি কি প্রশ্নের উত্তর জানব। 1 নম্বর প্রশ্নটি দেখো, মানহারা শব্দটির ব্যাসবাক্য সহ সমাস লেখো। এর ব্যাসবাক্য হবে মান হারিয়েছে যার। সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। 2 নম্বর প্রশ্নে বলেছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে। সাধারণত এরকম ডেফিনেশান ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে চাওয়া হতে পারে। দেখো উদাহরণও দিতে বলেছে, উদাহরণ দাও, যদি নাও দেয়া থাকে তাহলেও কিন্তু তোমাদের উদাহরণ উল্লেখ করতে হবে। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পায় তাকে বলছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন দৃষ্টান্ত দেখো, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, আমরা দেখতে পাচ্ছি চিহ্নিত পদটি লোপ পেয়েছে সমস্ত পদেকে। 3 নম্বর প্রশ্নে বলছে নগরীর সমীপে ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। এর সমাসবদ্ধ পদ হবে উপনগরী এবং এটি হচ্ছে অব্যয়ীভাব সমাসের একটি দৃষ্টান্ত। 4 নম্বর প্রশ্নে বলছে সন্ধি ও সমাসের সাদৃশ্য লেখো। মানে আমাদের এখানে দুটির ক্ষেত্রে কি মিল রয়েছে সেটি উল্লেখ করতে হবে। সন্ধি ও সমাস উভয় প্রক্রিয়াতেই নতুন শব্দ গঠিত হয়। সন্ধি ও সমাস উভয় প্রক্রিয়াতেই পদ সংখ্যা হ্রাস পায়। সন্ধি ও সমাস উভয় প্রক্রিয়ায় নির্দিষ্ট নিয়ম ও সূত্র মেনে চলে। দুটোর ক্ষেত্রেই কিন্তু নিয়ম বা সূত্র রয়েছে। এগুলো গেল সন্ধি ও সমাসের ক্ষেত্রে সাদৃশ্য। যে কোনো একটি লিখলেই হবে, যদি একটি উল্লেখ করলে একটি লিখলে, নাহলে একটি লিখলেও যথেষ্ট, বা দুটিও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। 5 নম্বর প্রশ্ন দেখো বলছে রান্নাঘর ব্যাসবাক্য সহ সমাস লিখতে হবে শব্দটি। রান্নার নিমিত্ত ঘর, এটি হচ্ছে নিমিত্ত তৎপুরুষের দৃষ্টান্ত। 6 নম্বর প্রশ্নে বলছে একটি বাক্যে উপমেয় উপমান সাদৃশ্যবাচক পদ এবং সাধারণ ধর্মবাচক পদ এর উদাহরণ দাও। দেখো একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে কথা অমৃতের ন্যায় মধুর। এই বাক্যে কথা এই পদটি হচ্ছে কি উপমেয়, অমৃত হচ্ছে উপমান, ন্যায় হচ্ছে এখানে সাদৃশ্যবাচক পদ এবং মধুর এই পদটি হচ্ছে সাধারণ ধর্মবাচক পদ। 7 নম্বর প্রশ্নে বলছে নগণ্য পদটি যে সমাসের উদাহরণ তা হলো, এটি না তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত, নয় গণ্য। কাল সর্প পদের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কাল রূপ সর্প, এটি হচ্ছে রূপক কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। 9 নম্বর প্রশ্নে বলছে ব্যাসবাক্যের এক একটি পদকে কি বলা হয় না সমস্যমান পদ বলা হয়। অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে একটি সমস্যমান পদ অবশিষ্ট থাকে, বাকিগুলি কি হয় লোপ পায়, এবং অবশিষ্ট পদটির বহু বচনের রূপ দ্বারা সমস্ত পদ গঠিত হয়। যেমন আমি, তুমি ও সে, আমরা। তাহলে এখানে দেখো তুমি ও সেই পদ দুটি লোপ পেয়েছে, সমসমান পদ দুটি সমস্ত পদে গিয়ে আছে আমি, এবং আমির বহু বচনের রূপ হচ্ছে আমরা দিয়েই সমস্ত পদটি গঠিত হয়েছে। 11 নম্বর প্রশ্নে বলছে উপমান উপমিত কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখো। উপমান কর্মধারায় সমাসের ক্ষেত্রে কি হয় না উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়। যেমন দৃষ্টান্ত দেখো তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, এটি উপমান কর্মধারয়। এখানে হচ্ছে তুষার হচ্ছে উপমানবাচক পদ আর শুভ্র হচ্ছে সাধারণ ধর্ম। অপরদিকে উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হয়। যেমন
পুরুষ সিংহের নয়, এখানে পুরুষ হচ্ছে উপমেয় এবং সিংহ হচ্ছে উপমান। এভাবে আমরা ডেফিনেশান দিয়েই পার্থক্যটা লিখতে পারি। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্য কী? রূপক কর্মধারয় সমাসে কি করা হয় সাধারণত? না, উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের অভেদ কল্পনা করা হয়। যেমন দৃষ্টান্ত দেখো, মন মাঝি। দৃষ্টান্তে রয়েছে তোমাদের এখানে মন রূপ, মাঝি মন মাঝি। তাহলে এখানে এই মন এটি হচ্ছে উপমেয়বাচক পদ এবং মাঝি এটি হচ্ছে উপমানবাচক পদ দিয়ে হয়েছে মন মাঝি। এদের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে। 13 নম্বর প্রশ্ন দেখো, শিষ্টাচার পদের ব্যাসবাক্য সহ সমাস লেখো। এর ব্যাসবাক্য হবে শিষ্ট যে আচার, এটি সাধারণ কর্মধারয় সমাস। তোমরা বুঝতেই পারছো, দেখো এখানে শিষ্ট এটি বিশেষণ পদ, এটি হচ্ছে বিশেষ্য পদ। যেভাবে আমরা কর্মধারয় সমাসের গঠনটা দেখে থাকি। 14 নম্বর প্রশ্ন দেখো, হাতে ও কলমে, হাতে কলমে এটি কোন ধরনের অলপ সমাস? না, এটি হচ্ছে অলপ দ্বন্দ্বের দৃষ্টান্ত। সংযোজক অব্যয় দ্বারা পূর্বপদ পরপদ সংযুক্ত হয়েছে, এটি অলপ দ্বন্দ্বের দৃষ্টান্ত। আজকে শেষ প্রশ্ন দেখো, শতাব্দী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। শতাব্দীর হবে শত অব্দের সমাহার ব্যাসবাক্য এবং এটি সমাহার দ্বিগুণ একটি দৃষ্টান্ত। তাহলে আজকে আমরা 15টি প্রশ্ন আলোচনা করলাম। এভাবে তোমরা এই ছোট প্রশ্নগুলি যত অনুশীলন করবে ততই কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্ন এমসিকিউতে থাকুক বা ভেরি শর্ট অ্যান্সার টাইপে থাকুক, তোমরা কিন্তু উত্তর ঠিকঠাকভাবে লিখতে পারবে। আজকে তাহলে এগুলি তোমরা অনুশীলন করো।